সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। লেবাননে একযোগে কয়েক হাজার পেজার বিস্ফোরণের নজিরবিহীন ঘটনা ঘটেছে। খবরে বলা হচ্ছে সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে এই বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল। ইসরায়েলকে দায়ী করে এর কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে মধ্যপ্রাচ্যের সব প্রতিরোধ সংগঠন। এর মধ্যে গাজায় দখলদার সেনাদের ওপর প্রচণ্ড হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামলায় আরও বহু ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ মঙ্গলবার নিজেদের 4 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। দক্ষিণ গাজার রাফা শহরে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে এছাড়াও বেশ কয়েকজন সেনা গুরুতর আহত হন বলে জানিয়েছে আইডিএফ। নিহত সেনারা হলেন ক্যাপ্টেন ড্যানিয়েল মিমন্তোভ এবং স্টাফ সার্জেন্ট আগম নাইম, অমিত বাকরি ও দোতান সিমন। এর মধ্যে মিনন্তোভ ছিলেন ডেপুটি কোম্পানি কমান্ডার। নিহতদের বয়স 21 থেকে 23 বছরের মধ্যে। আগম নাইম প্রথম মহিলা সৈনিক যিনি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানের সময় নিহত হলেন। ইসরায়েলের হিসাব মতে এসব সেনার মৃত্যুতে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল আগ্রাসন চালাতে গিয়ে নিহত দখলদার সেনার সংখ্যা 348-এ দাঁড়ালো। তবে হামাসের ভাষ্য এর আসল সংখ্যা বহুগুণ বেশি। জনরোষ থেকে রক্ষার চেষ্টায় ইসরায়েলি সরকার এই সংখ্যা লুকাচ্ছে। আইডিএফ জানিয়েছে মঙ্গলবারের সংঘর্ষে যে 4 জন সেনা নিহত হন ওই কোম্পানিরই এক অফিসার ও 2 সৈনিক গুরুতরভাবে আহত হয়েছেন। এদিকে মঙ্গলবার আরেক ঘটনায় গিভাতি ব্রিগেডের নজরদারি ইউনিটের একজন অফিসার রাফায় আর পিজি ফায়ারে গুরুতর আহত হন। এ ঘটনাও নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে ইসরায়েলি সরকারের বহুদিন ধরে চলতে থাকা অস্থিরতা এখন তুঙ্গে। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শেষ পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টকে বরখাস্ত করার পরিকল্পনা করেছেন। কান বলেছে গাজা যুদ্ধ নিয়ে মতবিরোধ তীব্র আকার ধারণ করার পর এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন তিনি। গাজা ও দক্ষিণ লেবাননে আরও বৃহৎ আকারের সামরিক অভিযান চালাতে চান নেতানিয়াহু, কিন্তু ইয়োভ গালান্ট তার বিরোধিতা করে আসছেন। ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে কান বলেছে নেতানিয়াহুর অফিস এবং ডানপন্থী নিউ হোপ পার্টির নেতা গিডিয়ন সারের মধ্যে গালান্টকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। কান জানিয়েছে একটি ঘোষণা শিগগির আসতে পারে। এই প্রতিবেদনের পর উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন তিনি কয়েক মাস ধরে গালান্টের ক্ষমতাচ্যুতির দাবি জানিয়ে আসছেন এবং দ্রুত এটি করার সময় এসেছে। তিনি আরও লেখেন, আমাদের অবশ্যই উত্তরাঞ্চলের পরিস্থিতি ঠিক করতে হবে এবং গালান্ট এই অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন। লেবানন জুড়ে মঙ্গলবার একযোগে কয়েক হাজার পেজার বিস্ফোরণের নজিরবিহীন ঘটনা ঘটেছে। পেজার এক ধরনের ছোট টেলিযোগাযোগ যন্ত্র। এই ঘটনায় এ পর্যন্ত 12 জন নিহত এবং প্রায় 3000 আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে 2 শতাধিক ব্যক্তির অবস্থা গুরুতর। তাদের বেশিরভাগই মুখ, হাত ও পেটে আঘাত পেয়েছেন। নিহতদের মধ্যে 8 বছর বয়সী এক মেয়ে এবং হিজবুল্লাহর এমপি আলী আম্মারের ছেলে মোহাম্মদ মাহদি আম্মারও রয়েছেন। বিস্ফোরণে নিজেদের 2 যোদ্ধা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ। দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মুস্তাফা আমানিও এ ঘটনায় সামান্য আহত হন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পেজার বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ইসরায়েলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে মধ্যপ্রাচ্যের সব প্রতিরোধ সংগঠন। লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি এই ঘটনাকে ইসরায়েলি আগ্রাসন উল্লেখ করে বলেন, ইসরায়েল এজন্য ন্যায্য শাস্তি পাবে। এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে লেবানন এবং হিজবুল্লাহকে সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আল জাজিরার খবরে বলা হয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই পেজার খুব একটা ব্যবহৃত না হলেও লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ ডিভাইসটি নিজেদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক হারে ব্যবহার করে। বিভিন্ন সূত্রে জানা গেছে প্রায় 1 ঘন্টা সময় ধরে দেশটির বিভিন্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেল 3:45 দিকে বিস্ফোরণ শুরু হয়ে পরবর্তী প্রায় 1 ঘন্টা সময় ধরে ডিভাইসগুলো বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরণের পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ক্রাইসিস অপারেশন সেন্টার জরুরি ভিত্তিতে সব চিকিৎসাকর্মীর ছুটি বাতিল করেছে। একই সঙ্গে তাদের পেজার ব্যবহার থেকে দূরে থাকতে বলেছে। সিরিয়াতেও এ ধরনের ঘটনা ঘটে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। এদিকে বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ইসরায়েলে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার ফ্রান্স সহ বিভিন্ন এয়ারলাইন্স।
স্কাই নিউজ জানিয়েছে, অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে কয়েক হাজার তারবিহীন টেলিযোগাযোগের ডিভাইসে বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল। পেজারগুলো হিজবুল্লাহর কাছে যাওয়ার ৫ মাস আগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে গিয়েছিল বলেও উল্লেখ করে সংবাদ মাধ্যমটি। খবরে বলা হয়, মাত্র কয়েক মাস আগে তাইওয়ানে তৈরি এসব পেজারের ক্রয়াদেশ দিয়েছিল হিজবুল্লাহ। ডিভাইসগুলো লেবাননে যাওয়ার আগে মোসাদের হাতে আসার পর এর ব্যাটারির ওপর উচ্চমাত্রার বিস্ফোরক PETN স্থাপন করা হয়। এরপর মঙ্গলবার দূর থেকে ব্যাটারির তাপমাত্রা বাড়িয়ে ডিভাইসগুলোতে বিস্ফোরণ ঘটায় মোসাদ। হিজবুল্লাহর কয়েকজন সদস্যের মন্তব্যে উঠে এসেছে এমন তথ্য। ঘটনার পরপরই ওই সদস্যরা বলেন, বিস্ফোরণের আগে পেজারগুলো বেশ উত্তপ্ত হয়ে ওঠে। লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাতে আল জাজিরা জানায়, ডিভাইসগুলোতে যে বিস্ফোরক স্থাপন করা হয় সেগুলোর ওজন ২০ গ্রামের মতো। দূর থেকে কিভাবে সেগুলোর বিস্ফোরণ ঘটানো হলো সেটি এখন তদন্তের বিষয়। স্কাই নিউজ বলেছে, বিকাল ৪টা ৪৫ প্রথম পেজার বিস্ফোরণটি ঘটে। এরপর সিরিজ বিস্ফোরণ শুরু হয়, যা চলে প্রায় ১ ঘন্টা ধরে। অনেকটা বোমার মতো প্রচণ্ড বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটে। কেউ কেউ অনুমান করছেন, রেডিও নেটওয়ার্কের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়, যার উপর নির্ভর করে পেজারগুলো চলে। তারা বলছেন, পেজারগুলো হ্যাক করা হয়, যার ফলে এর সিস্টেমটি এমন একটি সংকেত নির্গত করে যা পেজারগুলোর মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি করে বিস্ফোরণ ঘটায়। লেবাননের একটি সিনিয়র নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, হিজবুল্লাহর কেনা ৫,০০০ পেজারের ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল মোসাদ। ঘটনার মাস কয়েক আগেই এ কাজ করে তারা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, পেজার বিস্ফোরণের ব্যাপারে তারা আগে থেকে অবগত ছিলেন না এবং এই বিস্ফোরণে তাদের কোনো হাত নেই। এদিকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। যুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনি উপত্যকাটি ফের ইসরায়েলের দখল করা উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টের সঙ্গে আলাপে এসব কথা বলেন কমলা। সেখানে তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানান। কমলা ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংকট নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে এমনভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে যেন ইরান ক্ষমতাশালী হয়ে ওঠার সুযোগ না পায়। আল জাজিরা জানিয়েছে, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার পর অন্তত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও ৮০ জনের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। মঙ্গলবার উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত হন বলে জানিয়েছে গাজার মেডিকেল সূত্র। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৪১,২৫২ ফিলিস্তিনি নিহত হন, যাদের ৭০% শিশু ও নারী। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেছেন, মার্কিন সামরিক বাহিনী এবং দেশজুড়ে বিভিন্ন ঘাঁটিতে অবস্থানরত কথিত সামরিক উপদেষ্টাদের আর ইরাকে থাকার প্রয়োজন নেই, বরং তাদের ইরাক ছেড়ে চলে যাওয়া দরকার। তিনি বলেন, সেনাবাহিনী এবং সন্ত্রাস বিরোধী প্রতিরোধ সংগঠনগুলো যৌথভাবে দায়েশকে পরাজিত করার পর মার্কিন সেনাদের আর প্রয়োজন নেই। আল সুদানি বলেন, আজ ২০২৪ সালের ইরাক এবং ২০১৪ সালের ইরাক এক নয়। বিভিন্ন সংগঠন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বন্ধুদের সমর্থনে আমরা দায়েশকে পরাজিত করেছি। ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ৮৬টি দেশের সমন্বয়ে গঠিত জোটের আর প্রয়োজন নেই। আমরা যুদ্ধের সময় থেকে স্থিতিশীলতার পর্যায়ে চলে এসেছে। দায়েশ এখন আর রাষ্ট্রের জন্য হুমকি নয়, এটি বড়জোর মাদক চোরাচালান ও ফৌজদারি অপরাধের মতো নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর অংশ হতে পারে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরাক সফরের কয়েকদিন পর ইরাকি প্রধানমন্ত্রী এসব কথা বললেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এক দশক পর প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন কাশ্মীরিরা। ভারতের কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর জম্মু কাশ্মীরে এটি প্রথম বিধানসভা নির্বাচন। সংবাদ মাধ্যম বলছে, জম্মু ও কাশ্মীরের ৯০টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় ২৪টি আসনে ভোট হয়। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সহ সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা ৯০৯ জন। ভোট সম্পন্ন হবে ৩ দফায়। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬ আসনে এবং ১ অক্টোবর শেষ দফায় ৪০ আসনে ভোট গ্রহণ হবে। ভোট গণনা হবে ৮ অক্টোবর। বিবিসি এক বিশ্লেষণে বলেছে, কাশ্মীরের এবারের ভোটকে আলাদা মাত্রা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নেতারা এখন সরাসরি ভোটে অংশ নিচ্ছেন এবং বিভিন্ন আসনে লড়ছেন।
আর তাতে পুরো অঞ্চলের রাজনৈতিক ডায়নামিক্স আমূল বদলে গেছে। খবরে বলা হয়, কাগজে কলমে কাশ্মীরের জামায়াত এখনও একটি নিষিদ্ধ সংগঠন, তাই তাদের পক্ষে সরাসরি দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। তবে জামায়াতের বেশ কয়েকজন শীর্ষ নেতা অন্তত 10 থেকে 12টি আসন থেকে প্রার্থী হয়েছেন। কাশ্মীরের জনপ্রিয় রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার রশিদের দল তাদের সমর্থনও করছে। এই জামায়াত ইঞ্জিনিয়ার জোট কাশ্মীরের পুরনো দুটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আবদুল্লাহ পরিবারের নেতৃত্বাধীন ন্যাশনাল কনফারেন্স এবং মুফতি পরিবারের নেতৃত্বাধীন পিপলস ডেমোক্রেটিক পার্টিকেও পেছনে ফেলে দিতে পারে কিনা সেদিকে সবাই সাগ্রহে তাকিয়ে আছেন। ন্যাশনাল কনফারেন্স এবারও ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে জোট ও আসন সমঝোতা করে ভোটে লড়ছে। 2014 সালের ভোটের পর রফা করে একসঙ্গে সরকার গড়লেও এবার পিডিপি ও বিজেপি এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করছে। বিবিসি বাংলা এক বিশ্লেষণে বলেছে, জামায়াত এমন একটি সংগঠন পাকিস্তান ও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার নানা প্রান্তেই তাদের স্বরূপ উপস্থিতি আছে। শ্রীনগর ভিত্তিক সাংবাদিক ও গবেষক আকিব জাভেদ বিবিসিকে বলেন, কাশ্মীরে জামায়াতের অন্তত 5,000 সক্রিয় সদস্য আছেন, যারা ফুল টাইমার বা সার্বক্ষণিক কর্মী হিসেবে সংগঠনের কাজকর্ম করেন। বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল ও ইসলামী চর্চা কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে তারা পুরো উপত্যকা জুড়ে বিরাট নেটওয়ার্ক গড়ে তুলেছেন। তবে জামায়াত অনুমোদিত প্রতিষ্ঠানগুলোতে সরকারি এজেন্সির হানা বা তল্লাশি নিত্য নৈমিত্তিক ঘটনা। এর আগে জামায়াত 1987 সালে রাজ্য বিধানসভার ভোটে শেষবারের মতো লড়েছিল। পর্যবেক্ষকরা বলেন, সেই ভোটে তাদের ভালো ফল করার সম্ভাবনা থাকলেও কেন্দ্রের কংগ্রেস সরকারের মদতে নির্বাচনে ব্যাপক কারচুপি করে ফারুক আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্সকে জিতিয়ে দেওয়া হয়েছিল। এর কয়েক মাসের মধ্যেই কাশ্মীর উপত্যকা জুড়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বাড়ন্ত শুরু হয়। আর জামায়াত নির্বাচন বয়কট করে প্রধান ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে বেশি মনোযোগ দিতে থাকে। এবারের ভোটে জামায়াতের পোস্টার বয় হিসেবে আত্মপ্রকাশ করেছেন 35 বছরের কলিমুল্লাহ লোন, যিনি জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে লড়ছেন ল্যান্ডগেট আসন থেকে। কম্পিউটার সায়েন্সে ডক্টরেট ডিগ্রিধারী কলিমুল্লাহ লোন কাশ্মীরের তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। পুলওয়ামা আসন থেকে লড়ছেন জামায়াতের আরেক জনপ্রিয় নেতা ডক্টর তালাত মজিদ। তিনিও পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স প্রার্থীদের বিরুদ্ধে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। বিবিসি বলেছে, কাশ্মীরের এবারের নির্বাচনে আরেকটি বর্ণময় চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছেন আওয়ামী ইত্তেহাদ পার্টির প্রধান শেখ আব্দুল রশিদ, যিনি ইঞ্জিনিয়ার রশিদ নামেই বেশি পরিচিত। মাস কয়েক আগে জেলের ভেতরে বন্দী অবস্থায় তিনি যেভাবে বারামুলা লোকসভা আসনে জিতে পার্লামেন্টে গেছেন, তা সারা দেশেই তাকে ব্যাপক পরিচিতি দিয়েছে। তিনি হারিয়েছিলেন ওমর আবদুল্লাহ ও সাজ্জাদ লোনের মতো হেভিওয়েট প্রার্থীদের। জামায়াতের সঙ্গে কেন জোট বেঁধেছেন তার জন্য জোরালো সাফাই দিয়ে জামিনে থাকা ইঞ্জিনিয়ার রশিদ বলেছেন, আমাদের মধ্যে মিল একটাই, আমরা চাই একটি শান্তিপূর্ণ কাশ্মীর। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।